স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সিটিজেনশিপ পরীক্ষায় সফলতার প্রস্তুতি। এই বিষয়টি আমাদের আলোচনায় থাকবে। এছাড়াও অ্যাসাইলাম থেকে শুরু করে এই দেশে যারা আসলে আসতে চাচ্ছেন অনেকদিন ধরে, হয়তো বা ব্যাকলগে পড়ে আছেন, B1 B2 ভিসা প্রসেস সহ যাবতীয় বিষয় থাকবে আমাদের আলোচনায়। আলোচনার জন্য বরাবরের মতোই একজন বিশেষজ্ঞ অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমার সঙ্গে যুক্ত আছেন আমাদের কমিউনিটিতে আমরা সবাই তাকে আসলে বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট এবং সিইও হিসেবেই চিনি, তবে তার কিন্তু আরো একটি পরিচয় রয়েছেন। তিনি একজন প্যারালিগাল, মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ করার জন্য। জি দর্শক, যে বিষয়গুলো বলছিলাম, এই বিষয় সংশ্লিষ্ট যদি আপনার কোনো প্রশ্ন থাকে, এছাড়া যে কোনো ধরনের আইনি পরামর্শের জন্য আপনারাও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন, চাইলে ফোন করতে পারেন। TVN24 আমাদের ফেসবুক পেজ লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। TVN নিউজ নেটওয়ার্ককে যদি আপনার কোনো মতামত জানানোর থাকে সেটি জানাতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, যেটি বলছিলাম আমাদের আজকের আলোচনার বিষয় সংশ্লিষ্ট, তাহলে সেই প্রশ্নটিও করতে পারেন। আমরা আলোচনা শুরু করব। মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল, সিটিজেনশিপ পরীক্ষার সফলতার প্রস্তুতি, নিশ্চয়ই আপনার কাছ থেকে অনেকগুলো পরামর্শ নিব। শুরুতেই জানবো এই পরীক্ষার প্রক্রিয়াটি আসলে কেমন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএন সকল দর্শককে এবং সকল কলাকুশলীকে। আমরা যারা এদেশে ইমিগ্রেন্ট হয়ে আসি, আমাদের লাস্ট স্টেপ হচ্ছে সিটিজেনশিপ পরীক্ষা। বিশেষ করে যারা একটু বয়স্ক হয়, আব্বা মা, দাদা দাদি, নানা নানি, ওদের মধ্যে অনেকটা ভয় থাকে যে আমাকে কি প্রশ্ন করবে, আমি কি অ্যান্সার করব, ভুল হচ্ছে কিনা, পারবো কিনা। অনেক সময় ভয়টার থেকে আপনি ভিতর থেকে অনেকটা আপনি ঘাবড়িয়ে যান। সো যে অফিসার, ইমিগ্রেশন অফিসার আপনার ইন্টারভিউ নেবে, উনি আমার আপনার মতো একজন সাধারণ মানুষ। সো অলওয়েজ মনে রাখতে হবে যে উনি একজন সাধারণ মানুষ, উনি আপনাকে আমাকে কিছুই করবে না, বাট স্টিল ভয় কাজ করে। আজকে আমাদের আলাপ আলোচনা শুধুমাত্র হচ্ছে ভয় কাটিয়ে ওঠার জন্য, মনোবল বৃদ্ধি করা আপনার। উনি একজন মানুষ, জাস্ট সিম্পল আমার আপনার মতো, মানে অনেক হেল্পফুল, এডুকেটেড, পলাইট এবং অনেক নাইস। এই প্রস্তুতিটা আসলে, কিংবা যে এটার কথা বলছিলেন যে মনোবল বাড়াতে হবে, ভয় কাটিয়ে উঠতে হবে, এইভাবে একজন আসলে নিজেকে কিভাবে প্রস্তুত করবেন? রাইট, ধন্যবাদ। বিগিনিং আমরা যখন রুমে যাচ্ছি ইমিগ্রেশন অফিসারের সামনে, যেটা হয়তো ইন জেনারেল করা উচিত, অনেক সময় আমরা যেটা করি, আইডিয়ার লাজুক স্বভাব হোক প্রথম আমার মধ্যে ভয় কাজ করে, সে ভয়ের কারণে অনেক সময় আমরা হয়তো সাউন্ডটা একদম আসতে বলি, হয়তো অফিসার কানিয়ে যাচ্ছেন আমার কথাটা, আমি ওনাকে কি বলতেছি। সো চেষ্টা করবো আমরা একটু বেটার ফেস রাখার জন্য, কি স্মাইলি ফেস এরকম না যে আমি হাসবো, বেটার লাইক ইমপ্রেশন যাকে বলে। সো একটু ডেফিনেটলি বেটার গেট আপ, ড্রেস আপটা একটু বেটার থাকা ভালো। যখন যাচ্ছেন আপনি, যদি সকাল 12টার আগে হয়, যদি কোনো ভদ্রলোক হয়, তাহলে আপনি গুড মর্নিং স্যার বলতে পারেন, বাট সাউন্ডটা যেন একটু জোরে হয়, অফিসারের কান পর্যন্ত যেন আপনার আওয়াজটা যায়। আপনি এগেইন মনের ভিতর থেকে আপনার দুর্বলতা বা ভয় জাস্ট একদম দূর করে দেন। অফিসার আপনার নাথিং, কিছুই করবে না, জাস্ট ইন জেনারেল প্রশ্নই করবে শুধুমাত্র, এবং যেগুলি আপনি জানেন। কারো কারো এমন থাকতে পারে যে আমি হয়তো বুঝতে পারি নাই বা লিখতে পারি নাই, আপনি লিখে যান। যদি ভুল হয় আপনি লিখেন, আমরা ডিটেলস আলাপ আলোচনা করবো। যদি ভুল হয় আপনি লিখবেন, আপনি স্টপ করবেন না যে আমি পারি না, আপনি অফিসারকে বলবেন না কোনোদিন যে আমি পারি না। আপনি চেষ্টা করেন, লিখেন, আস্তে ধীরে করে লিখেন। স্পেলিং যদি ভুল হয়, না লেখার জন্য আপনি স্পেলিং ভুল করেন, ইজ ওকে। আচ্ছা, আপনি বললেন যে আমি পারি না, এই ওয়ার্ডটা আপনি ইউজ করেন না। ওকে, সো প্রথমে যখন আপনি যাচ্ছেন অফিসার সাথে, আপনি গুড মর্নিং একটু জোরে একটু বলেন, যে অফিসার কান পর্যন্ত পৌঁছে, যদি মহিলা হয় মিস আপনি দিতে পারেন সম্বোধন, সেটা আপনার মনের মতো। তারপরে আপনার যে ডকুমেন্ট আছে ওই ভদ্রলোকের কাছে সব আছে, এবং এক কপি আপনার মতো আপনার জন্য আপনি রাখবেন। ওকে, আপনি যে সমস্ত মেইন ডকুমেন্টগুলি আপনার সাথে রাখবেন, আপনার এনি ফটো আইডি, সেটা স্টেট আইডি হইতে পারে, ড্রাইভার লাইসেন্স থাকতে পারে, আর গ্রিন কার্ড অবশ্যই সাথে রাখবেন। ওকে, আপনার যে দেশের পাসপোর্ট, ওই দেশের পাসপোর্টটা অরিজিনালটা আপনি সাথে রাখবেন। আপনি যে অ্যাপ্লিকেশন এন্ড 400 যেটা আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আবেদনপত্রটা আপনার সাথে আপনি রাখবেন, অফিসের কাছে থাকবে, বাট আপনার জন্য আপনি এক কপি রাখবেন। ওকে, ওগুলি আপনার সাথে থাকবে। দেন আপনার ম্যারেজ সার্টিফিকেট সবকিছু অরিজিনাল, ম্যারেজ সার্টিফিকেট অরিজিনাল, বার্থ সার্টিফিকেট আপনার অরিজিনাল, যদি কারো কোনো কারণে ডিভোর্স থাকে, ডিভোর্স সার্টিফিকেট অলসো অরিজিনাল। এই কাগজপত্রগুলি আপনি রাখবেন।
সো এখন আপনাদের যখনই অফিসারের সাথে আলাপ আলোচনা শুরু হয়ে যাবে, হয়তো উনি আপনাকে যেটা বলবে, হয়তো আপনার নাম জিজ্ঞাসা করবে। এখন আমার আপনাদের কোশ্চেন, উনি তো আপনার আমার সব জানে, উনি কেন জিজ্ঞাসা করে? দিস ইজ দ্য ওয়ে স্টার্টিং। হ্যাঁ, ওরা করবে আপনাকে, হয়তো আপনার নাম জিজ্ঞাসা করবে, আপনি যতটুকু সম্ভব স্মাইলি ফেসে আপনি থাকবেন, আপনার নাম সুন্দর করে আস্তে ধীরে করে বলবেন। লেটস এক্সাম্পল, যদি আমাকে নাম মোহাম্মদ বেলায়েত হোসেন, খুব তাড়াতাড়ি বলে ফেলছি, অফিসার কিন্তু বুঝতেই পারে নাই। সো আপনি সুন্দর করে ধীরে সুস্থে বলেন। আপনার অ্যাপ্রোচটা যদি ভালো হয়, অনেক সময় যেটা বলি যে সকালবেলা সূর্য দেখে বোঝা যায় আজকের দিনটা কি যাবে। সো এগেন, আজকে শুধুমাত্র কিন্তু আমরা আলাপ আলোচনা করতেছি যে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন সিটিজেনশিপের, অফিসারের সামনে কি বলবেন, কি করবেন, ওইরকম জিনিসটা জাস্ট একটু গাইডলাইন আমরা আলাপ আলোচনা করতেছি। ওকে, সো অফিসার আপনার নাম জিজ্ঞাসা করবে, ডেট অফ বার্থও জিজ্ঞাসা করবে, আপনি বলবেন, আপনার অ্যাড্রেসটাও জিজ্ঞাসা করবে। যখন আপনি অ্যাড্রেস বলবেন, আপনি সুন্দর করে ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান আপনি বলেন, একবারে কন্টিনিউ সব বলে দিবেন না। আর আরেকটা জিনিস হয়, আপনাকে অফিসার যতটুকু জিজ্ঞাসা করবেন ততটুকুই বলবেন, এক্সট্রা বলবেন না। সো লাইসে শুধুমাত্র আপনাকে জিজ্ঞাসা করতে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনি নাম ডেট অফ বার্থ পর্যন্ত থাকেন। আবার যখন উনি আপনাকে কোশ্চেন করবে, দেন আপনি পরবর্তী প্রশ্নের আপনি অ্যান্সার করবেন। এই প্রশ্ন পর্ব হালকা পাতলা আপনাদের যখনই আলাপ আলোচনা হয়ে গেল, দেন অফিসার আপনাকে হয়তো জিজ্ঞাসা করবে এই দেশের আইন কানুন আপনি মেনে চলেন কিনা। ইয়েস, দেন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি অতীতে বা আজকে যে কথা বলবেন, যে সমস্ত কনভারসেশন হবে, এগুলি সত্য কথা হবে কি না। আপনার কাছে উনি ওই জিজ্ঞাসা করবে যে আপনি শপথ নেয় বা সয়াদ নিয়ে আপনি সত্য কথা বলবেন, এগুলি উনি আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি ইয়েস বলবেন। অনেক সময় যদি নিতান্ত আপনি না বুঝেন, আপনি সুন্দর করে নাইসলি তাকে আপনি রিপিট করার জন্য আপনি আবেদন করতে পারেন, উনি আপনাকে বলবে। এগেন, যে সমস্ত অফিসাররা আপনার ইন্টারভিউ নেবে, ওনার অনেক 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 পলাইট এন্ড নাইস। সো আপনার ভয়ের কোনো কারণ নাই। ওকে, যদি ভয় আমরা সাধারণত পাই, ইয়েস হয়তো হইতে পারে ঘরে যেটা করি, যদি দাদা দাদি হয় বা নানা নানি হয়, আপনাদের ঘরের নাতি বা ইয়াং জেনারেশন যদি কেউ থাকে, আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। তাই তুমি ইমিগ্রেশন অফিসার, আপনার নাতিকে আপনি বলেন যে তুমি ইমিগ্রেশন অফিসার, আমি হচ্ছে ইন্টারভিউয়ার, আমি ইন্টারভিউ দিচ্ছি। ঘরে আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনার ভয়টা 80% কাটবে। সো এই জিনিসটা আপনারা করতে পারেন। জি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আসলে কিভাবে কাটিয়ে উঠবেন, সেক্ষেত্রে কি করণীয়? ওকে, দেন প্রথম ছিল আমাদের আলাপ আলোচনা, যেটা আমি আপনাকে আলাপ আলোচনা বললাম যে অফিসারের সাথে পরিচয় হওয়া, অফিসার আপনার নাম, অ্যাড্রেস, দিস এন্ড দ্যাট জিজ্ঞাসা করবে, ফার্স্ট পর্ব। দেন সেকেন্ড আপনার যাচ্ছে যেটা, সে হচ্ছে ইংরেজি পরীক্ষা বা ইংলিশ টেস্ট নিয়ে। সো ইংলিশ টেস্টের মধ্যে যেটা থাকবে, উনি আপনাকে কিছু জিনিস পড়তে দিবে, কিছু জিনিস লিখতে দিবে। অনেক সময় যেটা অফিসার উনি যেটা আপনাকে বলবে, আপনি যেটা পড়বেন, উনি আপনাকে বলবে যে এটা কি, আপনি পড়বেন, পড়ার পর আবার সেম জিনিসটাই 95% অফিসার ওটাই বলে যে ওইটা লিখেন। ওকে, সো আপনি বাট ওরা বিগ আপনার 2-4-5 লাইন ওরা জিজ্ঞাসা করে না সাধারণত, কোনো দিন সিম্পল ছোটখাটো জিনিসই সাধারণত মোস্ট অফ টাইম জিজ্ঞাসা করে। যেমন যদি কাউকে হয়তো এমন বলতে পারে যে হোয়াট ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, এরকম একটা ওয়ার্ডই জিজ্ঞাসা করতে পারে, দ্য কনস্টিটিউশন। সো লেটস দি কনস্টিটিউশন। যদি আপনি মনে করেন যে হয়তো আই ও কোনো এক জায়গায় আপনার মিস হইতে পারে, ভুল হইতে পারে, আপনি যদি না লিখেন হবে না, আপনি চেষ্টা করুন লিখেন। একটা ওয়ার্ড 19-20 যদি আগে পরে হয় বা ভুল, এর জন্য অফিসার আপনাকে কিছু করবে না। অ্যান্ড এমন কিছু নাই যে অফিসার আপনাকে কিছু বলবে। এগেইন, আপনার অ্যাপ্রোচটা, আপনার অফিসারের প্রতি কথা বলাটা, ওটা যেন একটু আপনি বেটার কানেক্টেড থাকেন, ওই জিনিসটা আপনি অবশ্যই অবশ্যই খেয়াল রাখেন। আপনার নিজেকে আপনি কন্ট্রোল রাখেন। আপনি পরীক্ষা দেওয়ার আগে আপনি নিজে প্র্যাকটিস করে যান ঘর থেকে। ইউটিউবে কিন্তু অনেক পাওয়া যায়, ইভেন ইউটিউবেও সেম একটা প্রশ্ন আসবে, আপনি স্টাপ করেন, আপনি আনসার করেন, তার সাথে ম্যাচ করেন, অনেকটা আপনার হেল্প হবে। ওই জায়গায় সেম অফিসারের মতো আপনি মনে করবেন সে একজন অফিসারের মতো, ইউটিউব থেকে আপনি নিতে পারেন হেল্প। যদি কারো নিত্যান্ত বাড়িতে ছেলে মেয়ে নাতি ভাই বোন যদি কোনো হেল্প নাই থাকে, আপনি ইউটিউব থেকে হেল্প নিতে পারেন। আপনি ইউটিউব প্লে করেন, ইউটিউবের অ্যান্সার স্টাপ করেন, আপনি নিজে অ্যান্সারটা দেন, দেখেন তার সাথে ম্যাচ হয় কিনা। আপনি যে 100 কোশ্চেন আছে, এই 100 কোশ্চেনগুলি আপনি প্রিন্ট আউট করে নেন। অনেক জায়গায় আমাদের বাঙালি দোকানে এগুলি পাওয়া যায়, যেগুলি সাধারণত নাগরিকত্ব পরীক্ষার প্রশ্ন থাকে 100 প্রশ্নের মতো। অনেক জায়গায় বাংলাতেও পাওয়া যায়, আপনি বাংলাটাও প্র্যাকটিস করতে পারেন, বাট আপনি বেটার ফোকাস রাখবেন ইংলিশের প্রতি, বিকজ যেহেতু আপনি ইংরেজিতে বলবেন, আপনার
অনেক ইয়েস বিগিনিংটা আপনি ক্যাচ করার জন্য যদি চান, ইয়েস আপনি বাংলা দিয়ে প্র্যাকটিস করতে পারেন, দেন বাংলাটা আপনি অন দ্য সাইড রাখেন, এবার আপনি কন্টিনিউ ইংলিশটা আপনি প্র্যাকটিস করেন। এই জায়গায় যেটা থাকবে যে 100 কোশ্চেন আছে এর মধ্যে আপনাকে 10টা কোশ্চেন করা হবে, আর 10টা থাকবে ইয়েস নো, আপনার অলরেডি ফর্ম ফিল আপ করা আছে ওই জায়গার মধ্যে, একটা শুধু লিখতে দিবে, একটা শুধু বলতে দিবে, এই জায়গায় অনেক কিছু ডান হয়ে যায়। আপনার কথা শুনে মনে হচ্ছে খুব সহজ ভাবে আসলে আপনি বুঝিয়ে দিলেন যে খুব সহজ প্রক্রিয়ায় আসলে যে কেউ নিজেকে প্রস্তুত করতে পারেন। নাগরিকত্ব পরীক্ষায় কি আসলে ফেল করেন কেউ? ফেল করার রেশিও কেমন? রেশিও খুব কম। যদি আপনি নিতান্ত একদমই কিছু না অ্যান্সার করতে পারেন, আপনাকে লিখতে দিচ্ছে, আপনি যদি অ্যান্সার করেন আমি পারি না বা জানি না, আপনাকে 1 2 3 4 5টা কোশ্চেন করলে আপনার কোনো একটার অ্যান্সার করতে পারেন না, তাহলে তো আর হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আসলে মানে একেবারেই যারা পারেন না তাদের ক্ষেত্রে একেবারে প্র্যাকটিস করে কিন্তু হয়। লেটস সে আপনাকে হয়তো 10টা প্রশ্ন করাবো, 10টার মধ্যে 6টাও যদি আপনি কারেক্ট অ্যান্সার করতে পারেন, আপনি পাস। 10টার মধ্যে 10টা পাস করতে আপনি পারবেন। বলেন যে বিভিন্ন দোকানগুলোতে হচ্ছে বাংলা দোকানগুলোতে 100টা প্রশ্ন পাওয়া যায়, মোটামুটি 100 প্রশ্নের মধ্যে কি কমন থাকে নাকি এর বাইরে? এর মধ্যে আসে, এর বাইরে কিছু জিজ্ঞাসা আর করবেন। এর বাইরে কি অনলাইন রিসোর্স নিতে পারবেন? অনলাইন রিসোর্স সেম 100 প্রশ্নই আছে সব জায়গায়। আচ্ছা, বুঝতে পেরেছি। জি, আমরা মনে হয় অনেক অংশে স্পষ্ট হয়েছে। দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে দর্শকরা করবেন, আমি আবার আসবো এই বিষয়ে। আমরা এবার একটু ভিন্ন বিষয়ে যেতে চাই। আসলে অনেকগুলো বিষয় হাতে রয়েছেন। আপনি যেহেতু একজন আইনজীবীও, আপনার কাছে আইনি অনেকগুলো বিষয় জানার আছে। আমেরিকাতে অনেকেই রয়েছেন যারা তাদের ফ্যামিলির জন্য হয়তো বা পিটিশন করে রেখেছেন, কিন্তু ব্যাকলগ জটিলতার কারণে পরিবারের সদস্যরা আসতে পারছেন না। তারা কি B1 B2 ভিসায় এসে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে পারবেন কিংবা আসতে পারবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা অনেকেই জানি সেটা 2007 আই বিলিভ স্টিল, যাদের অ্যাপ্লিকেশন 2007 এর লাস্টের দিকে মিডল আছে, ওটা কিন্তু এখনো হয় নাই। সো অনেক ব্যাকলগ, অনেক পিছনে আছেন। অনেকের হয়তো ভাই বোন অনেক বেশি বয়স হয়ে যাচ্ছে, অথবা অনেক সময় ওরাও চাপ করে যে তুমি কি অ্যাপ্লাই করলে, অনেকদিন হয়ে গেল এখনো হচ্ছে না। হয়তো ওরা দেশ থেকে জানতেই চাচ্ছে না, এই জায়গায় একটা আইনের প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে আসতে হবে। ওদের মনে অনেক সময় কষ্ট থাকে যে কেন হচ্ছে না, কেন তো ওদেরকে বোঝানো যাচ্ছে না। এরকম কেস যদি কারো হয়, ভাই বোনের জন্য, রিলেটিভের জন্য, চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন B1 B2 ভিসার জন্য। অনেকটাই হেল্প হবে ওনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে, বিকজ অলরেডি ওনাদের ফাইল অলমোস্ট ইজ দেয়ার। যদি কারো 2008 9 10 কারো যদি অ্যাপ্লিকেশন করা থাকে, অথবা যদি আরো পরে হয়, অল ফাইল ওনার ইজ দেয়ার। সো যখনই অফিসার আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন যার জন্য আপনার অলরেডি করা ছিল অ্যাপ্লাই, এবং ওদের জন্য আপনি যদি B1 B2 আমরা বলি ভিজিট ভিসা, যদি ভিজিট ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করে থাকেন বা ওরা যদি করে, ইন্টারভিউ গেলে অনেকটাই হেল্প হবে। সো আমার মতে নাথিং রং, ইভেন হেল্প হবে। ওরা জানে ফাইনালি অফিসার টুডে এন্ড টুমরো দিস জেন্টলম্যান আমেরিকা যাচ্ছেন। আচ্ছা, সেটা 1 বছর পরে হোক আর 2 বছর পরে হোক। এখন যদি তাকে আমি ট্যুরিস্ট ভিসা দেই, সে থাকলেও সমস্যা নেই, 1 বছর পরে সে ইভেনচুয়ালি যাচ্ছে এবং থাকবেই। এবং আসার পরে তো ওনাকে 5 ইয়ার্স এর মাল্টিপল দিচ্ছে, অ্যাটলিস্ট 5 ইয়ার্স এর মাল্টিপল আপনি পাবেন। 5 ইয়ার্স এর মাল্টিপল ইচ টাইম আপনি 6 মান্থ একদিন কম আপনি থাকতে পারেন। সো বাই দিস টাইম যখন আপনার হয়ে যাবে, ফাইনাল আপনি ইন্টারভিউ দেন, ফাইনাল সেটেলমেন্ট ডান। কেউ যদি ভিজিট ভিসা নিয়ে আমেরিকা আসার পরে হয়তো বা তার হয়তো আরো বেশি কিছুদিন থাকা প্রয়োজন, এখান থেকে কি তিনি এক্সটেনশন করতে পারবেন কিনা? ইয়েস, উনি যদি এরকম হয়, অনেকে করে, যদি কেউ ভিজিট ভিসা আসার পরে উনি আপনার 6 মান্থ হওয়ার আগে আপনি এক্সটেনশন করবেন। এক্সটেনশন করার পর আপনি এক্সটেনশন দিবে, এক্সটেনশন হয়ে যাচ্ছে, আপনি চাইলে লঙ্গার আপনি থাকতে পারেন। সেটা কত লঙ্গার? আবার আপনি 6 মান্থের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আবার 6 মান্থের জন্য অ্যাপ্লাই করেন। বাট আই উড সে না থাকাটাই ভালো। বাট যদি কারো যদি কারো সেরকম কোনো ধরনের সিচুয়েশন তৈরি হয়, কিন্তু এটা পরবর্তীতে তো ইমিগ্রেশনে কোনো সমস্যা তৈরি না, আপনি তো পারমিশন নিচ্ছেন, পারমিশন নিয়েই হচ্ছে। আর এই নয় আপনার ফাইল অলমোস্ট ইজ দেয়ার ইন ইমিগ্রেশনে, জাস্ট ব্যাকলগের কারণে, জটিলতার কারণে আপনি চাচ্ছেন যে আপনার রিলেটিভ একটু আগে আসুক, অথবা 6 মাস। এই নয় যারা আব্বা মা বা বয়স্ক মানুষ বা যারা আসে, ওরা কিন্তু এই নয় খুব একটা বেশি থাকতে চায় না এই জায়গায়। সো যদি ভিজিট ভিসা আসে, আই থিঙ্ক কোনো সমস্যা নেই। আমাদের দর্শকরা রয়েছেন, টেলিফোনে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতেও রয়েছেন। আমি দর্শকদের ফোনগুলো নিব। সোশ্যাল মিডিয়াতে যারা প্রশ্ন করছেন, একটু স্পষ্ট করে প্রশ্ন করলে আমাদের বুঝতে সুবিধা হবে, আমরা হয়তো বা ভালোভাবে উত্তর দিতে পারবো। টেলিফোনে কে রয়েছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আলম বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার ফ্যামিলির জন্য পিটিশন করা আছে, তারা বাংলাদেশে থাকে। তো এমত অবস্থায় আমি কি আমার ফ্যামিলির এর জন্য B1 B2 বা ভিজিট ভিসার অ্যাপ্লাই করতে পারি? তারা ইউএসএ তে ঘুরতে আসতে চায় বা আমাদের সাথে দেখা করতে চায়।
আমরা তো এটা নিয়ে একটু আগে আমরা মাত্র আলোচনা এটা নিয়ে আলোচনা করলাম। সো নাথিং রং, যদি কেউ চায় ওনার হয়তো কি করা মানে ব্যাকলগের কারণে ওনার ফ্যামিলি মেম্বার আসতে দেরি হচ্ছে, চাইলে উনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, বিকজ অফ ফাইল ওনার অলরেডি ইন প্রসেস। ইমিগ্রেশন অফিসার যখনই ওনার ডিটেলস দেখবে এবং যখন ভিজিট ভিসার জন্য ওনারা অ্যাপ্লাই করবে, অবশ্যই যেন ওই জায়গায় মেনশন করে আচ্ছা যে তার ফাইল করা আছে, নাম্বার ওনার এটা কাছে খুবই আছে। গুরুত্বপূর্ণ যে So, এটা আপনি যদি জাস্ট প্লিজ এটা যদি অ্যাড করা হয় ওনার ভিজিট ভিসার সময় যে আমার ফাইল আছে, এই আমার ফাইল নাম্বার দিস এন্ড দ্যাট, অনেকটা ইজি, অনেকটা ইজি হয়ে অনেক যায়, কম ডকুমেন্টে ওনার চলবে, অনেক কম প্রশ্নে ওনার অ্যান্সার হবে। অ্যানসারটা হয়ে যাবে এবং ভিসার প্রসেসটা বিকজ অফ স্মুথ হয়ে যাবে। অফিসারের কাছে দুই পক্ষই আছে, যে আমেরিকা আসবে যার কাছে তার ডিটেলস আছে এবং যে ইন্টারভিউ দিচ্ছে তার ডিটেলস অলরেডি আছে ওদের সিস্টেমে, সো অনেকটা ইজি হবে ওনাদের জন্য। ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছেন, আরেকটি টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাইনুদ্দিন, ভার্জিনিয়া থেকে। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন। জি, এটা নিয়ে কাছে আমার কোশ্চেনটা হলো, আমি গত নভেম্বরের 22 তারিখ আমার হিয়ারিং ডেট ছিল, ফাইনাল হিয়ারিং। তো আমাকে ইমিগ্রেশন থেকে ডিনাই করা হয়েছে। তারপর হচ্ছে আমি এখানে বিবাহিত, লাস্ট 3 বছর আগে বিবাহ করি। তো আমি কি এখন রিআপিল করব নাকি আমার ওয়াইফ আমি অ্যাপ্লাই করব, সেটার জন্য আসলে আমি একটু কনফিউজ। আর যদি আমি রিআপিল করি তাহলে আমার কতদিন লাগবে এটা অ্যাপ্রুভ হতে? আর যদি আমি আমার ফ্যামিলি, আমার ওয়াইফ আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার কতদিন লাগবে এটা? আপনার ওয়াইফের স্ট্যাটাসটা বলবেন। জি, আমার ওয়াইফের স্ট্যাটাসটা হচ্ছে, আমার ওয়াইফ এখানে গ্রিন কার্ড হোল্ডার। গ্রিন কার্ড হোল্ডার। জি, ওকে, ধন্যবাদ আপনাকে। মাইনুদ্দিন ভাই, আপনার যেটা ডিনাই ওটা আপনি আবার রিঅ্যাপ্লাই করতে পারেন এজ এ কনসিডার হিসাবে। আপনি কনসিডারের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। ইমিগ্রেশন আপনি জানেন হয়তো অনেকদিন যাবতীয় আপনার পেন্ডিং ছিল, তারপরে আপনার ডিনায়াল, ইটস এ ব্যাকলগ। ইমিগ্রেশনের সিস্টেম সবকিছুই ব্যাকলগ আছে। আপনার নতুন ডেট পাওয়ার জন্য, ওকে, আপনি যেহেতু জানুয়ারি 20 আগে ওনার কিন্তু নো ম্যাটার ক্লেম অর ফাইল করা উচিত। নতুন প্রশ্ন যেহেতু উনি অলরেডি ওনার ডিনাইড, উনি কিন্তু অলরেডি ডিনাইডে আছে যে না, অ্যাপ্রুভ না, হুইচ ইজ লেস দ্যান আমি আপনি যদি অ্যাপ্লাই করি যে আমি আশ্রয় প্রার্থনা চাচ্ছি, ওকে, সময় আপনাকে বলছে না আমরা তোমাকে আশ্রয় দিচ্ছি না, তোমাকে চলে যেতে হবে, দিস ইজ ডিনাইল। ওকে, এখন যদি আপনি থাকতে চান, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার উচিত হবে অবশ্যই আপনি অ্যাপিল করা। বিকজ যে ট্রাম্প প্রশাসন, নতুন যে প্রশাসন আসতেছে, ওরা কিন্তু কোনোভাবেই চাচ্ছে না ইমিগ্রান্টদেরকে আরো ফ্যাসিলিটিস দেওয়া, ইমিগ্রান্টদেরকে আরো কাগজপত্র কিন্তু করে ওনার দেওয়া। ওয়াইফের যে গ্রিন কার্ড, সেখান থেকে উনি কোনো বেনিফিট ওনার পাবেন ওটা না? থেকে উনি এখনো পর্যন্ত যদি ওনার ওয়াইফের যদি সিটিজেন হইতো, ইয়েস, একটা প্রসেস ছিল, যেহেতু ওনার ওয়াইফের গ্রিন কার্ড, ওনার ওয়াইফের গ্রিন কার্ড থেকে পাসপোর্ট হওয়ার পর ওনার ফাস্টার হবে। যদি ওয়াইফের এখন পাসপোর্ট থাকতো তাহলে ওনার জন্য 1 2 3 ইজি ছিল। সো যেহেতু ওনার ওয়াইফ এখন সিটিজেন না, সেজন্য একটু লম্বা সময় লাগবে, লেন্দি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আসলে অবশ্যই আপনি ডিসিশন নেবেন আপনারটা। আমাদের মতে বা আমাদের ক্ষুদ্র জ্ঞানের আশায় বলবো আপনাকে, অবশ্যই আপনি এ নিয়ে লয়ারের পরামর্শ নেন এবং আপনি অ্যাপিল করেন। অ্যাপিল করার স্যার কিন্তু ওনার এই ডিসক্লেইমারটা আমি মনে হয় যে চেষ্টা করি যে মাঝে মাঝে আমার শোগুলোতে দিয়ে দেওয়ার, যে আমরা আছি এখানে শুধুমাত্র আপনাদেরকে সহায়তা করার জন্য। আমাদের পরামর্শ নিয়ে অবশ্যই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না ব্যক্তিগতভাবে, কারণ সবার পরিবেশ পরিস্থিতি আলাদা। ব্যক্তিগতভাবে একজন বিশেষজ্ঞের সাথে একদম ফেস টু ফেস সামনাসামনি বসে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র আপনাদেরকে সহায়তা করতে পারবো, কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। অসংখ্য ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিব। কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আক্তার বলতেছি নিউ ইয়র্ক থেকে। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আপু, ভালো আছেন? জি, আমি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। থ্যাংক ইউ। জি, আমার ভাইয়ের কাছে প্রশ্ন হলো, আমার মেয়ে ইউএস সিটিজেন, ও আমার জন্য, আমি রিসেন্টলি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করেছি, আমার লিগ্যাল এন্ট্রি ছিল। আমার কোয়েশ্চেন হলো, আমার ফিঙ্গারপ্রিন্ট এগুলা হয়ে গেছে, আমার কতদিন লাগবে আমার গ্রিন কার্ড প্রসেস হতে বা আসতে? এটা আমার প্রথম কোয়েশ্চন। এন্ড সেকেন্ড কোয়েশ্চন হলো, আমার মেয়ে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছে। আমার ওয়াইফের ইউএসএ ভিজিট ভিসা আছে এবং আমার আন্ডারএজ ছেলে আছে 13 বছর, ওরও ভিজিট ভিসা আছে, কিন্তু আমার ছেলের জন্য অ্যাপ্লাই করা হয় নাই। তো ওইটা মানে আমার ওয়াইফ আসার পরে করলে ভালো হবে না আমি অ্যাডজাস্ট হওয়ার পরে ভালো হবে? এইটাই কোয়েশ্চন আমার। বেলায়েত হোসেন, কি পরামর্শ দিবেন? সো ওনার মেয়ে
পাসপোর্ট আছে, ওনার মেয়ে আব্বার জন্য অ্যাপ্লাই করছে। ওকে, দিস ইজ এক টিকেট ডান। ওনার সেকেন্ড কোশ্চেন ছিল ওনার ওয়াইফ সম্ভবত আসে নাই বা আসবে এরকম, ওর ওনার ভিজিট ভিসা আছে। ওকে, সো আপনার মেয়ে, ওনার প্রশ্ন ছিল যে মেয়ে যে আমার জন্য অ্যাপ্লাই করছে এখনো আমার কাগজপত্র আসে নাই, ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কি বলতেছিল, ফিঙ্গারপ্রিন্ট কি ডান? ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট ডান, ওকে। সাধারণত ফিঙ্গারপ্রিন্ট হওয়ার পরে আপনার 90 ডেজ এর মধ্যে ওরা আপনাকে 30 to 45 ডেজ এর মধ্যে ওরা প্রথম আপনাকে একটা চিঠি পাঠাবে, অ্যাকসেপ্টেড, ডান। দেন অ্যারাউন্ড 90 ডেজ থেকে 6 মান্থের মধ্যে আপনাকে ওরা আইদার ওয়ার্ক অথরাইজেশন, আরো আগেই দিবে, 90 ডেজ এর মধ্যে আপনাকে আইদার ওয়ার্ক অথরাইজেশন দিবে, সোশ্যাল দিবে। বাই দিস টাইম আইদার ওনার আসে না, ফিঙ্গারপ্রিন্ট উনি করছে এখন আসে নাই, সো আপনি ওয়ার্ক অথরাইজেশন পাবেন, আপনি সোশ্যাল পাবেন উইদিন 90 ডেজ এর মধ্যে। ইমিগ্রেশন কোনো ধরনের যদি আপনার আর কোনো ব্যাকগ্রাউন্ড জটিলতা না থাকে, আপনার ট্যুরিস্ট ভিসা ছিল, ওভার স্টে ছিল কিনা সেটা আমি জানি না। তো যদি কোনো ধরনের ওভার স্টে আর আপনার যদি নিজস্ব কোনো জটিলতা না থাকে, 90 ডেজ এর মধ্যে আপনার ওয়ার্ক অথরাইজেশন, সোশ্যাল সিকিউরিটি কার্ড ওরা পাঠাবে। এন্ড দেন আপনার 1 by 1 গ্রিন কার্ড এন্ড আনুষঙ্গিকগুলি আপনার আসবে, বাট 90 ডেজ এর মধ্যে প্রথম আপনার ওয়ার্ক পারমিট এন্ড সোশ্যাল সিকিউরিটি কার্ড আসবে। ধন্যবাদ আপনাকে। জি, আমাদের আলোচনা চলবে, একটু বিরতির সময় হয়ে গেছে, সঙ্গেই থাকবেন বেলায়েত হোসেন। দর্শক আপনারাও সঙ্গেই থাকুন, দিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। সিটিজেনশিপ পরীক্ষায় সফলতার প্রস্তুতি, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে। ইমিগ্রেশন সংক্রান্ত নানাবিধ প্রশ্নের উত্তর এবং আলোচনার জন্য আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও এবং একজন প্যারালিগাল মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল। আবারও স্বাগত আপনাকে। বিরতির পর আমরা আলোচনা করব, অনেক দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। বেলায়েত হোসেন, প্রথমে একটি টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। জি আপু, আমি একটু আগে কল দিছিলাম, আমার কথা শোনা যায়? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্পষ্ট। জি, আমি দুইটা কোয়েশ্চেন করছিলাম। আমার সেকেন্ড কোয়েশ্চেনটা মনে হয় বুঝতে ভুল হয়েছে। কি ছিল? তো আমার কোয়েশ্চেন ছিল আমার মা এবং আমার ছোট ভাইয়ের ভিজিট ভিসা ছিল, ওরা আসছিল বাট বাংলাদেশে চলে গেছে। কিন্তু এখন আমার রিসেন্টলি আমার বোনে অ্যাপ্লাই করছে আমার মায়ের জন্য I-130। কিন্তু আমার যে ছোট ভাই আছে 13 বছর, ওর কি মানে আমার মা আসার পরে অ্যাপ্লাই করলে ভালো হবে না আমার বাবার মাধ্যমে করলে ভালো হবে? এটাই ছিল কোয়েশ্চেন। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে লাইনে থাকুন। যদি আপনার কাছে কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাদের অতিথি করবেন। কি উত্তর দিবেন? সরি, আপনার মা ভিজিট ভিসা এদেশে আসছে একবার? আমার মা এবং ছোট ভাই দুজন আসছে। ওকে, হচ্ছে ছোট ভাইয়ের বয়স আপনি 13, কার বয়স বলতেছিলেন? 13 বছর আমার ছোট ভাইয়ের। ছোট ভাই, ওকে। সো ওনারা ভিজিট ভিসায় আসছে, এখন আপনি কি ওনাদের কি অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছেন? আপনার বোন অ্যাপ্লাই করতে ওনাদের জন্য? জি জি জি, বোন ইউএস সিটিজেন, কিন্তু ছোট ভাইকে করা হয় না অ্যাপ্লাই। ও, অ্যাপ্লাই করেন নাই? জি জি জি। Okay. এখন আমার মায়ে করলে ভালো হবে না আমার বাবা করলে ভালো হবে? বাবা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করেছে। ওকে, মানে ওনার ছোট ভাইয়ের জন্য ওনার Right. বাবা অ্যাপ্লাই করলে ভালো না মা? যদি বাবা অথবা মা ওনাদের যখন আপনার হয়ে যাবে দেন অনেকটা ফাস্টার হবে। সো যদি বোন থেকে বাবা হচ্ছে তাড়াতাড়ি, বাবা থেকে আবার ছেলে মেয়ে হয়ে যাচ্ছে ইজিতে তাড়াতাড়ি। সো বেটার ওয়াইজ হবে আপনার আব্বা আম্মা যদি করে। আব্বা আম্মার বোনের কথা উনি তুলনায় জিজ্ঞেস করছেন যে ওনার আব্বা আম্মাটা ফাস্টার হবে। মানে বাবা যেহেতু স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই Right. করেছেন, এখন ওনার বাবা অ্যাপ্লাই করলে ভালো না ওনার মা অ্যাপ্লাই করলে ভালো? বাবা মা দুজনে তো বরাবর। বাবা মা দুজনেই দুজনে বরাবর। বরাবর। আচ্ছা, ঠিক দুজন আছে। একজনই করতে পারবেন। বোনের চেয়ে থ্যাংক আব্বা ইউ, মা ভালো থ্যাংক ইউ, হবে। ধন্যবাদ। জি, জি, আরো একটি দর্শকের টেলিফোন নেব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার অ্যাপ্লিকেশন করছিলাম প্রায় 6 মাস হয়ে গেছে, বাট এখন পর্যন্ত কোনো লেটার কিছু জানাইছে না। ফার্স্ট লেটার আইছিল, সেকেন্ড এখনো আসে নাই। কি করতে পারি সেটা আমার করে কি নিচ্ছি। লেখেছে? আপনি কি হ্যাঁ, সো দর্শক আপনি বলছেন যে আপনার প্রথম লেটার আসে, লেটারে ছিল সেটা অ্যাকনলেজমেন্ট যে আপনি সিটিজেনশিপের যে অ্যাপ্লাই করছেন ওরা আপনার কাগজপত্র অল ডকুমেন্ট রিসিভ করছে, এই তো? হ্যাঁ। ওকে, এখন আপনাকে ডেট দিবে সিটিজেনশিপের, হুইচ ইজ আপনাকে আগে ফিঙ্গারপ্রিন্টের ডেট দিবে, দেন আপনার সিটিজেনশিপের ডেট। ফিঙ্গারপ্রিন্ট বলছে যে ফিঙ্গারপ্রিন্ট আমি আগে একবার দিয়েছিলাম, ভেঙে বলছি যে আমার এটা দেওয়া লাগবে না, Right. So, within a 1 year আমি আপডেট করতাম। রাইট, 1 বছরের মধ্যে কি আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ছিল না মোর দেন 1 ইয়ার? 1 ইয়ার কি ওভার হয়ে গেছে? 1 ইয়ার ওভার হয়ে গেছে। ওকে, সো উইদিন 1 ইয়ার যদি কারো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে ডেফিনেটলি লাগবে না, বাট যদি মোর দেন 1 ইয়ার হয়ে থাকে
ওরা যদি টাইম কাউন্টিং করে আপনার অ্যাপ্লিকেশন থেকে, দেন আপনার লেস দেন 1 ইয়ার হয়তো হবে। বেস্ট হবে আপনি uscis.gov ওই জায়গায় গিয়ে আপনি অ্যাকাউন্ট করেন, ওদেরকে আপনি ইমেল দেন, ওরা আপনাকে রিপ্লাই করবে। ওর সকালবেলা আপনি 8টা 9টা 10টার মধ্যে যে আপনি কল করেন, ওদেরকে কুইক লাইনে পাওয়া যাবে। আপনি বলতে পারেন যে এরকম এরকম আমার অনেক দিন হয়ে গেল অ্যাপ্লিকেশনটা, আমি এখনো কোনো ধরনের রিপ্লাই পাই নাই, আমার স্ট্যাটাস কি। আপনার এলিয়ান নাম্বার দিয়ে আপনি বলবেন, ওরা আপনাকে জানাবে। সো প্লিজ সকালবেলা আপনি কল করবেন, যখন আপনি সময় পান সকালবেলা মানডে টু ফ্রাইডে আপনি কল করেন। ধন্যবাদ। জি, আরো একটি টেলিফোন নেব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিকাগো থেকে বলছি, কামাল। হুম, বলুন। আমার একটা প্রশ্ন ছিল। আমার আম্মা গ্রিন কার্ড, আমার আম্মা আমার ছোট ভাইয়ের জন্য আন্ডার 21 এর জন্য অ্যাপ্লাই করছিল, কিন্তু ওর সেপ্টেম্বরের 30 তারিখে ওর ইন্টারভিউ সবকিছু হয়ে গেছে। ওনারা বলছে যে আপনি উইথিন 15 ডেজের ভিতরে একটা প্রোফাইল মেক করেন। তো আমরা একটা প্রোফাইল মেক করছি, তো আমরা এখনো কোনো কিছু আপডেট পাচ্ছি না এম্বাসি থেকে। সেপ্টেম্বরের 30 তারিখে ইয়ে হয়েছে, ওর ইন্টারভিউ ডেট হয়েছে, বুঝতেছি না কি হবে পরে। ওকে, ধন্যবাদ আপনাকে। সো ওনার ইন্টারভিউ পরে কি আপনাদের পাসপোর্ট কি ওরা রাখছে, না আপনাদের পাসপোর্ট ফেরত দিয়ে দিছে? না, পাসপোর্ট রেখে দিছে, এখনো ওনাদের কাছে আছে। ডান, ওকে, গুড, ডান। সো জাস্ট ওরা হয়তো কোনো ডকুমেন্ট যদি আপনার বাকি থাকে আপনাকে বলবে ডকুমেন্টের জন্য, যেহেতু পাসপোর্ট রাখছে, জাস্ট ভিসা ইস্যু করার জন্য আপনাকে পাসপোর্ট রাখছে, এবং সেটা আপনাকে ওরা ইমেল করবে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে। সাধারণত 5 to 7 ডেজের মধ্যে হয়, যাদের পাসপোর্ট রাখে 5 to 7 ডেজের মধ্যে ওরা আপনাকে ইমেল করে অথবা টেক্সট মেসেজ দেয়। যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, টেক্সট আসবে আপনার ফোনে যে পাসপোর্ট আপনারা পিক করেন। তারপরে যদি নিতান্ত আপনার অ্যাকাউন্ট করার পরে যদি না আসে, আপনি গুগলে যান, uscis.gov ঢাকা অফিস যদি আপনি লেখেন, ঢাকা অফিসের নাম্বার আছে, ওই জায়গায় আপনি কল করলে ওদের কাছে আপনি ডিটেলস পেয়ে যাবেন যে আপনার স্ট্যাটাস কি। অনলাইনে গেলে আপনি পাচ্ছেন, অথবা আপনি ওদেরকে কল করে আপনার স্ট্যাটাস আপনি পাবেন। কিন্তু ওনাকে একটা প্রোফাইল মেক করতে বলছে। সেটাই বলছি, ওটাই বলছি, অনলাইন প্রোফাইল তৈরি করতে হবে ওনাকে। তাইলে ওনার ইমেইলে আসবে, ওনার ফোনে টেক্সটে আসবে। প্রোফাইলে যখন উনি যাবে, ওনার মোবাইল নাম্বার দিবে, ওই জায়গায় ওরা টেক্সট মেসেজ দিবে, আর ইমেলে ওদেরকে রিপ্লাই, ওরাই ইমেল পাঠাবে ওনাকে যে এই আপনার কন্ডিশন, আপনি এত তারিখে পিক করবেন, আপনার প্রসেস রেডি, ভিসা দিস এন্ড দ্যাট। সো অবশ্যই আপনি প্রোফাইল তৈরি করেন প্লিজ। ধন্যবাদ। আরো একটি টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আমি নর্থ ক্যারোলাইনা থেকে বলছিলাম। ওয়ালাইকুম আমার আসসালাম, বলুন। প্রশ্ন হচ্ছে I-130 ব্যাপারে। হুম, আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছি অগাস্টের 30 তারিখে। তো তারপরে আমাকে 3 মাস দেখাচ্ছিল, তারপরে গত 1 সপ্তাহ আগে আমি দেখেছিলাম 5 সপ্তাহ, এবং ঠিক একদম নেক্সট ডেটেই ওটা চেঞ্জ হয়ে চলে গেছে আপনার 11 মাসে। এখন এটা কেন হচ্ছে, মানে কেস ডিসিশন নেওয়ার ব্যাপারে যখন আমি এটা রিসিভ হয়েছে এটা দেখাচ্ছি শুধু, আর যখন আমি কেসের স্ট্যাটাসটা দেখতে যাচ্ছি তখনই আর কি এটা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন একটা সময় দেখাচ্ছে। টাইমটা বারবার বেড়ে যাচ্ছে। জি, কেন দেখাচ্ছে, কিংবা এই ক্ষেত্রে আসলে কি করণীয়? ধন্যবাদ আপনাকে। ওনার বিগিনিংটা যেভাবে ছিল, একদম অ্যাবসলিউটলি যে নর্মাল টাইম, প্যান্ডামিকের আগে যা ছিল তাই চলতেছিল ঠিক মতো। আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার মধ্যে 90 ডেজের মধ্যে যেগুলি কাগজপত্র আসবে, রিসিপ্ট পেপার ওর আনুষঙ্গিক, উনি ওগুলি সব রিসিভ করছে, এবং ওনাকে ডেট এস্টিমেট একটা ছিল, ডেটে ডে বাই ডে পিছনে যাচ্ছে। শুধুমাত্র একটাই কারণ হচ্ছে এমপ্লয়ি শর্টেজ, ব্যাকলগ আছে। লেটস সে এক্সাম্পল, আপনাকে একটা ফাইল দেওয়া হয়েছে, এক্সাম্পল ওনার ফাইলটি আপনাকে দেওয়া হয়েছে, আপনি অ্যাজ ইমিগ্রেশন অফিসার হিসেবে টোটাল আপনাকে 10টা ফাইল দেওয়া হয়েছে কাজ করার জন্য। ওকে, এখন আপনি একটা ফাইল কমপ্লিট করতে পারেন নাই, আরো 9টা ফাইল আপনার হাতে চলে আসছে। অটোমেটিকলি আপনি বলতেছেন যে আমি তো এই কাজ শেষ করতে পারি নাই, আমার এই কাজ যেগুলো আমাকে ইমিগ্রেশন অফিসে কাউকে তো অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে কাজ আপনার জন্য। এক্সাম্পল হয়তো ওনার হাজবেন্ডের ক্ষেত্রে সেম জিনিসটা, যে ওনার হাজবেন্ডের ফাইলটা কোনো এক ইমিগ্রেশন অফিসারকে দেওয়া হয়েছে, ইমিগ্রেশন অফিসার আর অনেকগুলি জব রিসিভ করছে। এখন এমন হইতে পারে যে ওনার হাজবেন্ডের ব্যাকগ্রাউন্ড চেকের কারণে ডিলে হচ্ছে, বাই দিস টাইম অফিসারের কাছে আরো অ্যাপ্লিকেশন আসতেছে, এখন উনি কাজ করতেছে, তখন অফিসার কিন্তু অলওয়েজ আপডেট দিচ্ছে। যে অফিসারকে অ্যাসাইনমেন্ট করেছে ওনার হাজবেন্ডের কাজ করার জন্য, অফিসার
অলওয়েজ আপডেট দিচ্ছে যে আমার যেটা এস্টিমেট টাইম ছিল আমি মে মাসের 10 তারিখে আমি করব, মে মাসের 10 কিন্তু আমি ওটা পারবো না, এটা আমার হয়তো সেপ্টেম্বর হয়ে যাচ্ছে। আরো অ্যাপ্লিকেশন আসার পরে উনি আরো কাজ করার পরে দেখা যাচ্ছে আরো সময় লাগবে ব্যাকগ্রাউন্ড চেক করতে, আবার অফিসার আপডেট দিচ্ছে আরো 2 মাস আপনার টাইম সামনে যাচ্ছে। সো সেই জন্য আপনি যেটা করতে পারেন, একটু কষ্ট করে সকালবেলা যদি আপনি কল করেন, ওদেরকে একটু ইজিতে পাওয়া যায়। আপনি কল করে যদি আপনি বলেন, রিকোয়েস্ট করেন, দ্যাট ইজ সো মেনি নাইস পিপল, হয়তো ফাইল আপনি চেঞ্জ করবো অথবা আপডেট করবো, একটু ফাস্টার নিয়ে আসবে। কষ্ট করে আপনি সকালবেলা চেষ্টা করেন ওদেরকে যোগাযোগ করার জন্য। সকালবেলা ফোন দেওয়ার জন্য। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় দর্শক স্পষ্ট হয়েছেন। আরো একটি টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি আপু, আমি একটু আগেই কথা বলছিলাম, তো ভাইয়ের কাছে আমার আরেকটা কোশ্চেন, একটু কনফিউজে আছি, একটু যদি জানতে পারি তাহলে ভালো হয় আর কি। জি নিশ্চয়ই। জি ভাইয়া, আমি একটু আগে বলছিলাম, আমি মাইনুদ্দিন বলতেছিলাম। তো ভাইয়া, আমি যদি এখন রি-আপিল করি তাহলে কি আমি এটাতে আমার এটা কি অ্যাপ্রুভ হবে? আমি কি আবার ওয়ার্ক পারমিট পাবো নাকি আমি কোনো জটিলতায় পড়বো? এটা আসলে আমি খুব কনফিউজিং আছি আর কি, আসলে কি হবে। ওকে, মাইনুদ্দিন ভাই, আমাদের যেটা আপনার কাছে সাজেশন অথবা পরামর্শ ছিল, চয়েস আপনার। জি ভাইয়া। জানুয়ারি 20 তারিখের পরে নতুন গভর্নমেন্ট আসার পরে যদি বলে আপনাকে অ্যাপ্লাই করতে দিবে না, সামথিং যদি চেঞ্জ করে, আপনি কিন্তু লুজার। যদি আপনি এই দেশে থাকতে চান, আপনার যদি লাক থাকে ইনশাল্লাহ হবে, বাট আপনি অ্যাপ্লাই করার কিন্তু লং টার্ম আপনার কেস পেন্ডিং থাকতে পারে, হুইচ ইজ আপনার ছিল বা অনেকেরই আছে। ততদিন পর্যন্ত কিন্তু আপনি বিতাড়িত হওয়ার বা পাঠাই দেওয়ার মতো প্রক্রিয়া আপনি নাই, যদি আপনি অ্যাপ্লাই না করেন। সো আপনার অ্যাটলিস্ট উচিত হবে, ওকে, যদি আপনি ডিসিশন করেন আমি থাকবো না, চলে যাবো, সেটা আপনার পার্সোনাল চয়েস। যদি আপনি ডিসাইড করেন ইয়েস আমি এই দেশে থাকতে চাই এবং লম্বা সময় থাকতে চাই, হয়তো কোনো এক সময় ইনশাল্লাহ হয়তো আপনার গ্রিন কার্ড হবে, পাসপোর্টও হবে। এখন কুইক আপনার কোশ্চেন ছিল যে আমি পাবো কি না এবং কত দিনে পাবো। ইমিগ্রেশন অনেক পিছনে আছে সবকিছুতে, অনেক কিছুতে অনেক ওরা ইউএসসিএস অফার করে $65,000 দিবে শুধু সাইনিং মানি যদি এক্সপার্ট ইমিগ্রেশন অফিসার পাওয়া যায়। এদেশে অনেক শর্টেজ আছে ইমিগ্রেশন অফিসার বিশেষ করে, বাট আপনি ইলিগালে থাকার তুলনায় অবশ্যই আমি বলবো চয়েস আপনার। যদি আমি হইতাম আমি অবশ্যই অ্যাপ্লাই করার পরের রেজাল্টটা কি হবে সেটা আসলে আমরা বলতে পারবো না। কিন্তু এখন কিন্তু ডিনায়াল আছেন আপনি, অ্যাপ্লাই করার পর কিন্তু আপনি ডিনায়ালে না, অন প্রসেস আপনি আছেন। কোথাও এরকম দিন না দেখ কোনো একদিন হয়তো ব্যাড সিচুয়েশন আপনার আসছে, যখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কিন্তু ডকুমেন্ট অর্ডার চলে যাওয়ার। আর যখন আপনার রিঅ্যাপ্লাই করা আছে, আপনার কেস এগেইন ইজ পেন্ডিং, আপনার ডিসিশন হয় নাই, সহজে আপনাকে পাঠানোর ক্ষমতা ওদের নাই, আনটিল আনলেস কোর্ট আপনাকে যদি আবার নতুন করে পারমিশন না দেয়। সো চয়েস আপনার। যদি আমি হইতাম ডেফিনেটলি আমি রিঅ্যাপ্লাই করতাম। জি, অসংখ্য ধন্যবাদ। আরো একটি টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি দর্শক শুনতে পাচ্ছি। যে আমার একটা কোশ্চেন, আমি 5 বছর আগে দেশে আসছি কিন্তু আমার পাসপোর্ট হারায় ফেলছি, আমি তখন দেশে যাইতে পারি না, কি করতে পারি? আপনার স্ট্যাটাস কি? কিছুই নেই আমার, কোনো কাগজপত্র না। আপনার বাংলাদেশি আপনি কি দেশে চলে যেতে চাচ্ছেন, এটা আপনার কোশ্চেন? জি জি জি। একবারে চলে যেতে চাচ্ছেন আপনি দেশে? সম্ভব। জি জি। ওকে, আচ্ছা। সো ওনার বাংলাদেশি পাসপোর্ট ছিল, পাসপোর্ট ওনার লস্ট। পাসপোর্টের ফটোকপি আছে কিছু আপনার কাছে না কিছুই নাই? না না না, কিছুই নাই। ওকে, সো বাংলাদেশ কনসুলেটে আপনি যাবেন, গেলে ওরা আপনাকে ট্রাভেল ডকুমেন্ট দিবে, ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার পর আপনি টিকিট কেটে ট্রাভেল করতে পারবেন। বাট এগেইন বাংলাদেশ কনসুলেটে গেলে ওরা কিন্তু আপনাকে দুইটা জিনিস, আপনার হয়তো ভোটার আইডি কার্ড চাবে, আপনার কোন একটা ডকুমেন্ট চাবে, ওই যে বাংলাদেশি নাগরিক সেটার একটা প্রমাণ চাইবে। আপনি নাগরিক ওই প্রুফ করার জন্য আপনার কোনো ডকুমেন্ট দিতে হবে, সেটা আপনার বার্থ সার্টিফিকেট, এনআইডি কার্ড, এরকম কিছু আপনার থাকতে হবে। আপনি কি এরকম কিছু আছে কি? সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি ওনার এরকম যদি না থাকে দেশ থেকে যোগাযোগ করে ওগুলি আপনার একটু ব্যবস্থা করতেই হবে। দেন বাংলাদেশ কনসুলেট আপনাকে ট্রাভেল ডকুমেন্ট, বাংলাদেশ কনসুলেটের কাছে কি তথ্য থাকে না আসলে, নাম কিংবা ফিঙ্গারপ্রিন্ট, আমরা যেটা বাংলাদেশের যেটা থাকে আর কি, সেটা এখানে আসলে সেরকম কোনো কিছু থাকে না, পাবেন না ওখানে কোনো কিছু থাকে না। তাহলে সেই ক্ষেত্রে যার কাছে কোনো কাগজপত্রই নেই, তিনি আসলে কিভাবে প্রমাণ করবেন তিনি বাংলাদেশের নাগরিক? বাংলাদেশে ওনার বার্থ সার্টিফিকেট করে নিয়ে আসতে হবে, বাংলাদেশে যোগাযোগ বার্থ সার্টিফিকেট করে নিয়ে আসবেন, হেল্প করবে, কনসুলেট হেল্প করবে, অনেক গাইডলাইন দিবে, ভাই এটার পর এটা করেন, এভাবে এভাবে করেন, উনি বাংলাদেশ কনসুলেটে যাবেন, ওনারা হেল্প করবে। যদি নিউ ইয়র্কে হয় তাহলে সেটা হচ্ছে আপনার আমাদের 30 মিনিটে উনি যেতে পারেন। জি, আরো একটি টেলিফোন রয়েছেন, আমরা
জি, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের আলোচনা আরো চলতে পারতো, কিন্তু আজকের মতো শেষ করতে হবে। বেলায়েত হোসেন, শেষ মুহূর্তে কোনো পরামর্শ দিতে চান কিনা? অ্যাসাইলাম একটা মানে একজনের প্রশ্ন ছিল যে ওনার ডিনাল উনি কি করবেন, ইনডিসাইডেড ছিল। এরকম যাদের অনেকেরই আসে, কোনোভাবেই অ্যাপ্লাই করে নাই, টুরিস্ট ভিসায় আসেন, 6 মাস ওভার হয়ে গেছে। জানুয়ারির 20-এর পর থেকে নতুন প্রশাসন আসার পরে অনেক কিছু চেঞ্জ হবে। তাদের প্রতি হয়তো বিনীত অনুরোধ থাকবে যে আপনি কোন একটা স্ট্যাটাসে আসেন, যেটা আপনি যে ধরনের অ্যাপ্লাই করতেছেন আপনি অ্যাপ্লাই করেন, আপনি ইলিগাল অবস্থার তুলনায় কোন একটা লিগালাইজ এর মধ্যে আপনি চলে আসেন। আর যাদের অ্যাসাইলাম করা আছে দীর্ঘদিন যাবত, হয়তো অনেকের অ্যাসাইলাম হয়তো অ্যাপ্রুভ হয় নাই, 8 বছর, 10 বছর, 7 বছর, 5 বছর, বাট একাধিকবার কোর্টে বসে এবং তার কেস এগেইন এন্ড এগেইন ডেট চেঞ্জ হচ্ছে, ফাইনাল হচ্ছে না, পেন্ডিং অবস্থায়। ওনারা যদি দেশের বাইরে যেতে চায়, যদি ওনারা চায় ইয়েস চাইলে অ্যাসাইলাম থাকা অবস্থায় অ্যাডভান্স প্যারোল নিয়ে ওনারা দেশের বাইরে যেতে পারবেন, বাট অবশ্যই বাংলাদেশ যাবেন না যদি শুধুমাত্র আপনার অ্যাসাইলাম হয়ে থাকে। আর ম্যারেজ কেস থেকে যদি আপনার হয়ে থাকে, দীর্ঘদিন আপনার পেন্ডিং আছে, ওরা যদি আপনাকে ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করেন, ওই ট্রাভেল ডকুমেন্ট আপনি বাংলাদেশ যান, পৃথিবীর যে কোনো দেশে। এগেন যদি ম্যারেজ কেস থেকে হয়ে থাকে, সামহাও আপনার কেস অ্যাপ্রুভ হয় নাই, আপনি প্যারোল অর ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনার ট্রাভেল ডকুমেন্টে বিশ্বের যে কোনো দেশে আপনি ট্রাভেল করতে পারেন, এগেন ম্যারেজ কেস থেকে যদি হয়। আর যদি আপনার অ্যাসাইলাম থেকে হয়, যে দেশ থেকে, যে দেশের এগেনস্টে অ্যাসাইলাম করা, বা যে দেশ, যদি আমি বাঙালি হয়ে থাকি, বাংলাদেশ থেকে যদি আমি এসে থাকি এবং আমার অ্যাসাইলামটা যদি বাংলাদেশ নিয়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশ ছাড়া আপনি অন্য দেশের জন্য আপনি ট্রাভেল পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। এই ট্রাভেল পারমিট দিয়ে আপনি অবশ্যই ট্রাভেল করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।